অনেকে রেগে যান যখন আমি বলি যে পশ্চিমবঙ্গ বাঙালির হোমল্যান্ড, বাঙালি হিন্দুর হোমল্যান্ড। পশ্চিমবঙ্গের হিন্দু যারা রয়েছেন তারা সবাই যে পশ্চিমবঙ্গে জন্মেছেন এমনটা কিন্তু নয়। পশ্চিমবঙ্গে এরকম অনেক মানুষ রয়েছেন যারা হয়তো ঢাকাতে জন্মেছেন, যাদের পরিবার হয়তো ছিন্নমূল হয়ে একদিন ময়মনসিংহ থেকে চলে এসেছে, যারা হয়তো জন্মেছিলেন পাবনায়, পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন চট্টগ্রামে, এবং চট্টগ্রাম সিলেটও আর ভারতের অংশ হলো না, পাকিস্তানে চলে গেল। এরকম সমস্ত মানুষ, ছিন্নমূল মানুষ, উদ্বাস্তু মানুষ, তাদের আশ্রয়স্থল হয়েছিল এই পশ্চিমবঙ্গ। এবং এই পশ্চিমবঙ্গে এসে ক্ষতবিক্ষত মন, ক্ষতবিক্ষত একটি আত্মার শান্তির স্থল হয় বালিগঞ্জের এই অঞ্চলটি। এই অঞ্চল বা এই যে আশ্রমে আমি দাঁড়িয়ে রয়েছি, সেই আশ্রমটির নাম ভারত সেবাশ্রম সংঘ বালিগঞ্জ। সদর দপ্তর সংঘের, এবং ঠিক এখান থেকেই স্বামী প্রণবানন্দজি মহারাজ এবং তার যারা অনুগামী ছিলেন তারা একটা নতুন দিশা দেখাতে শুরু করেন। আজকে আমরা যাকে হিন্দুত্ববাদ বলি। হিন্দুত্ববাদ মানে শুধুমাত্র কোনো রাজনৈতিক স্লোগান নয়। হিন্দুত্ববাদ বা সনাতনবাদ, রাষ্ট্রবাদ বা রাষ্ট্রীয়তা, একটি বহমানতা, এবং এই বহমানতার অন্যতম কেন্দ্রস্থলে আজকে আমি ময়ূক রঞ্জন ঘোষ এসেছি একবার ফিরে দেখার জন্য যে এই রাজনীতির লড়াই, এই পালাবদলের লড়াই, এই সমস্ত কিছুর মাঝে আসলে আমরা ঠিক কোন লড়াইটা লড়ছি। এবারের লড়াইটা মূলত আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। এবারের লড়াইটা মূলত আমাদের সভ্যতার লড়াই। আমরা যে আমাদের পদবীগুলো ব্যবহার করে এখনও টিকে আছি, ঘোষ, বোস, মিত্র, গুহ, দাস, মণ্ডল, নস্কর, চ্যাটার্জি, ব্যানার্জি, সেগুলো রেখেই যাতে আমরা এই মুহূর্তে থাকতে পারি। এবং এই থাকাটা আসলে মাথা উঁচু করে থাকা, এই থাকাটা আসলে শাঁখা সিঁদুর বাঁচিয়ে রেখে, লাল তাগা বাঁচিয়ে রেখে মাথা উঁচু করে নিজের হোমল্যান্ডে থাকার লড়াই। এবং সেই লড়াইটা স্বামী প্রণবানন্দজি মহারাজের যে দিক, যে মতাদর্শ, তাতে অনুপ্রাণিত হয়ে যারা লড়ছেন তাদের মধ্যে থেকে একজন আজ আমার অতিথি, ভারত সেবাশ্রম সংঘ। যারা বলেন যে গেরুয়া বসন আসলে শুধুমাত্র ত্যাগ তিতিক্ষার, তারা হয়তো ভুল বলেন, কারণ গেরুয়া বসন মানে পবিত্রতাতেরও বসন, প্রতিবাদেরও বসন। নমস্কার, কার্তিক মহারাজ রয়েছেন, কার্তিক মহারাজ, প্রদীপ্তানন্দ মহারাজ। আমি যদি প্রথমেই শুরুটা করি, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। পরিত্রাণ কি বাংলার মানুষ পাবে? সেটা নিয়ে চিন্তিত যে বাংলার মানুষ, আজকে বাংলার কিছুটা ইতিহাস পড়ছিলাম, তো এই বাংলার শিক্ষায়, দীক্ষায়, শিল্পে, সাহিত্যে সবার শ্রেষ্ঠ ছিল বাংলা। এবং এখানে বাংলার আরেকটা জিনিস আমি চিন্তা করছিলাম, ইসকনের প্রতিষ্ঠাতা তিনি একজন বাঙালি, সারা বিশ্ব জুড়ে। রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা তিনিও বাঙালি, সারা বিশ্ব জুড়ে। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা তিনিও বাঙালি, মোটামুটি ভারতবর্ষ ছাড়া বাইরে কিছু অঞ্চলের। অথচ বাংলার এই অবস্থাটা হলো কেন, এটা চিন্তা করছিলাম। চিন্তা করে সর্বশেষ যেটা হয়েছিল, 2 দশক একটা দলকে রেখে দেওয়া হলো। 50 বছর দুটো দল, একটা দল তো একদম, যেটা সব থেকে সর্বনাশ করেছে আমার দৃষ্টিতে, যে তারা সেই সময় শিল্পে, সাহিত্যে সব দিক থেকে ধ্বংসাত্মক করেছে, মরিচঝাঁপি, দণ্ডকারণ্য। তারপরে ধরুন আজকে সেই সময় যে কলকারখানায় যেটা সেরা ছিল সেটাও ধ্বংস হয়েছে। তারপরে যে দলটাকে সবাই আমরা সাপোর্ট করেছিলাম, সবাই ভালোবেসেছিলাম, তো এরাও কোনো বাঙালির প্রকৃত চিন্তা করেনি।
নিরপেক্ষভাবে, কোনো রাজনীতির পক্ষপাতিত্ব না করেও নিরপেক্ষভাবে বাংলার চতুর্দিক থেকে পিছিয়ে পড়েছে। একটু যদি বলেন এই ভারত সেবাশ্রম সংঘের কোথায় আছি। এটা ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় সারা ভারতবর্ষের বাইরেই। এখানে সংঘ প্রতিষ্ঠাতা যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ জীবিত অবস্থায় 10 বছর এখানে তিনি ছিলেন, আরতি গ্রহণ করেছেন। এটা আমাদের বাংলাদেশের যে সিদ্ধপীঠ বাজিতপুরে জন্মস্থান, তারপরেই এটা আমাদের সিদ্ধপীঠ। মানে ভারত সেবাশ্রম সংঘ কত দেশে রয়েছে? এখন মোটামুটি 19টা দেশে রয়েছে, 19টা দেশে। বাংলাদেশে আমাদের কত ব্রাঞ্চ রয়েছে? 10টা ব্রাঞ্চ এখনো বাংলাদেশে রয়েছে। তো মূল তো বাংলাদেশেই আমাদের ইয়ে। আর এই যে ধীরে ধীরে আমরা ঠাকুরের আসনের দিকে যাচ্ছি, এটা যেমন আমাদের বড় বড় মন্দির হয়েছে ভারত সেবাশ্রম সংঘের, বহু বড় বড় মন্দিরে আমরা যাই, কিন্তু এই মন্দিরটা এখানে যদি আমরা আরতি করি, এই 10 মিনিট বসলেই আপনার গায়ের মধ্যে একটা আলাদা শিহরণ জাগবেই। এবং এটা আমি দেখেছিলাম কলকাতায়, এখানে শিয়ালদাতে বিজ্ঞান মঞ্চ বলে একটা তৈরি হয়েছিল অনেক দিন আগে, আমি সেখানে আমাকে নিয়ে গিয়েছিল। আমি বললাম যে আপনি ঈশ্বর বিশ্বাস করুন না করুন, আপনি একজন নাস্তিক, ঠাকুর রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে যে ঘরে থাকতেন মা সারদা, সেখানে গিয়ে খালি একটু বসুন, শরীরে একটা আলাদা রোমাঞ্চ হবে, আলাদা একটা অনুভূতি আসবে। এটা দেবস্থানের মহাপুরুষরা যেখানে বিরাজ করেন তার একটা অনুভূতি আপনার ভিতরে আসবেই। তো এটা ওখানে গুরু মহারাজ বলেছেন, যেখানে আমার আসন প্রতিষ্ঠা হয় 14 হাত মাটি পবিত্র হয়ে যায়, এবং নিজেই নিজের আসনকে প্রণাম করেছেন। এত বড় কথা। আর তার মূলে হচ্ছে আমাদের যে গুরু মহারাজের যে সংঘবাণী, এটা যদি আপনি একবার কল্পনা করেন তো অবাক কাণ্ড। তিনি প্রশ্ন করছেন, উত্তর তিনি দিচ্ছেন। এবং আমাদের সীতানাথ গোস্বামী এখানে আসতেন, বলেন আমাদের সনাতন হিন্দু ধর্মের যত বেদ বেদান্ত উপনিষদ রামায়ণ মহাভারত আছে, তার নির্যাস এই 10টা সংঘবাণীর মধ্যে দিয়েই পাওয়া যায়। তো সেটা একটা বিরাট ব্যাপার। আর বিরাট আরেকটা হচ্ছে যে তার বয়স যখন মাত্র 25-26 বছর, সেই বয়সে গয়াতে তিনি আশ্রম করছেন প্রথম। তিনি বাঙালি পুরোঙ্গের ছেলে, আর বিহার হিন্দিভাষী পান্ডাদের বিরুদ্ধে সেখানে জায়গা নিয়ে তিনি আশ্রম তৈরি করছেন। আধ্যাত্মিক জগতে কত বড় শক্তি থাকলে এটা সম্ভব। যে গয়া, তারপরে বেনারস, তারপরে পুরী, তারপরে এলাহাবাদ, 4টে আশ্রম তার হাতেই তৈরি করা। তখন তার বয়স 25, 26, 27। সেই ঘর যেখানে এনে তপস্যা করেছেন ধীরে ধীরে। যদিও এই সময়টা সেই ঘর, এই ঘর, এই আসন, এই বেদি, এটা প্রণবানন্দজি মহারাজের সেই ত্রিশূল, যে ত্রিশূলটা ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ সূত্রানার্থীর যে ত্রিশূল, সেই ত্রিশূলটা, এটাই স্বামী প্রণবানন্দজি মহারাজের আসন, যে আসনটা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। রিপাবলিক বাংলার যারা দর্শক রয়েছেন, আমরা সৌভাগ্যবান যে এরকম একটি আসন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে, এটা বিশ্রাম মন্দির, এখানে ঠাকুর বিশ্রাম করেন। গ্রহণ করিলে মানব তার অভীষ্ট পরম পদ ও পরম শান্তি প্রাপ্ত হইতে পারিবে। শ্রী শ্রী সংঘ নেতা। এই যে সংঘবাণী, এখানে সমস্ত, এখানে প্রেসিডেন্ট স্বামীজির ঘর। এটা বড় স্বামীজির সময় যিনি ছিলেন প্রথম প্রেসিডেন্ট, স্বামী সচ্চিদানন্দজি মহারাজ, এটা প্রেসিডেন্ট মহারাজ। এখানেই প্রণবানন্দজি মহারাজের একদম বন্ধু ছিলেন ইনি। এই যে, হ্যাঁ, আমাদের রিপাবলিক বাংলার যারা দর্শকরা রয়েছেন তারা সৌভাগ্যবান। আমরা ঘরে বসে যেভাবে ছবিগুলো, এই ঘরগুলো দেখাতে পারছি, অনুগ্রহ করে যদি সম্ভব হয় বালিগঞ্জের এই আশ্রমে এসে যদি সম্ভব হয় এটা দেখাও সৌভাগ্যের কথা। সিদ্ধপীঠ একদম। এখানে সমস্ত সন্ন্যাসীরা, যারা আমাদের আলাদা করে মন্দির করা হয় না,
যারা তখনকার গুরু মহারাজের লীলা পার্শ্বদ ছিলেন। আমি শুনেছি এখানে ইন্দিরা গান্ধী থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি। হ্যাঁ, সব এসছেন, শ্যামাপ্রসাদ মুখার্জি, ইন্দিরা গান্ধী, জয়েল সিং, অটল বিহারী বাজপেয়ী সবাই এখানে এসছেন। অমিত শাহজি এসছেন, এরপরে আরও সব যারা এসছেন, মুখ্যমন্ত্রীরা পশ্চিমবঙ্গে, মোহন ভাগবতজি এসছেন। এবং এইটাই সেই ঘর যে ঘরে এখানে আলাদা করে সমাধিস্থল বা স্মৃতি কক্ষ তৈরি করা হয় না, কিন্তু এই যে এত মহারাজ যারা হিন্দুত্বের হয়ে কাজ করেছেন, এই যে ছবিগুলো আমি দেবকে বলবো সেই ছবিগুলো একবার দেখাতে। এত মানুষ যারা শুধুমাত্র নিঃস্বার্থভাবে হিন্দুত্বের জন্য, সনাতন ঐতিহ্য বাঁচিয়ে রাখার জন্য, বাঙালি হিন্দু যাতে আরও বলিষ্ঠ হয়। অনেকে বলেন যে বাঙালি হিন্দু মানে শুধুমাত্র গীতা পাঠ করবে শ্রাদ্ধের সময়, আর ভজন কীর্তন শুধুমাত্র করবেন। আপনারা তো শস্ত্র পুজোও করেন, আমি দেখেছি। আপনি তলোয়ার নিয়ে আমি দেখলাম শস্ত্র পুজো করতে। তলোয়ার নিয়ে করে, বাঙালির ইতিহাস জানে না তো। বাংলার ইতিহাস তো তার সঙ্গে গর্ব করা চলে। তাহলে আমাদের হিন্দু ধর্মের তখনকার কুসংস্কারের পিছনে বিবেকানন্দ যেভাবে তুলে ধরলেন, সেটা তো কল্পনাতীত পারে। আপনি কি সত্যি মনে করেন যে বাঙালির হিন্দু হোমল্যান্ড নয় পশ্চিমবঙ্গ? প্রণবানন্দজি মহারাজ তো এটাই তো আজকে, এটা স্বপ্ন বাঙালির হোমল্যান্ড। এটা তো আজকে যারা বলেন মঞ্চে দাঁড়িয়ে, আমি খুব দুঃখ লাগে যে আজকে যদি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতেন, উনি তো বললেন যে এবার ডিভাইডেড ইন্ডিয়া, আই ডিভাইডেড পাকিস্তান। শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাড়িতে তো এসেছিলেন। হ্যাঁ, শ্যামাপ্রসাদ এখানে এসেছিলেন। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ নিজের গলার মালা তার গলায় দিয়ে বাঙালি হিন্দুর অভিভাবক, গার্জেন হিসেবে, তার রক্ষাকর্তা হিসেবে তাকে ঘোষণা করেছিলেন। আজকে যারা বলছে রাজনীতির ক্ষেত্রে, তিনি তো যে রাজনীতির দল আজকে ভারতবর্ষের প্রায় 20টা রাজ্যে কেন্দ্রশাসিত আর শাসন নিয়ে, তার প্রতিষ্ঠাতা তো বাঙালি শ্যামাপ্রসাদ মুখার্জি। আজকে বাঙালি যারা বলছেন, আমি তাদের উদ্দেশ্যে একবার স্মরণ করে দিতে চাই, প্রণব মুখার্জি কি তিনি মহারাষ্ট্রিয়ান ছিলেন, গুজরাটি ছিলেন? প্রণব মুখার্জি বাঙালি ছিলেন। তার রাষ্ট্রপতি হওয়ার চরম বিরোধিতা করেছেন। আজকে যদি পশ্চিমবঙ্গের যারা নেতৃত্ব কিংবা শাসনে যারা আছেন, তারা যদি এরকম বাঙালি আর বহিরাগত বাঙালি নিয়ে যদি আওয়াজ তোলে, তাহলে অন্যান্য বাংলার স্টেটগুলো, অন্যান্য স্টেটগুলো, তারা যদি আজকে এখানে বলে যে আমরা এখানে বাঙালিরা, তাহলে কি অবস্থা হতে পারে? এরা কাচের ঘরে থেকে ঢিল মারছে, আমরা এখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধানের কথাই বলে এসেছি। তো সুতরাং এখন এইটা তুলে নিয়ে একটা ইস্যু রাজনীতি খাড়া করা, এটা বাঙালিদের নিজের পায়ে নিজে কুড়োল মারার সামিল হবে। বেশ, আমরা এখন যেখানে বসে রয়েছি সেখানে গুরু মহারাজ সহ বহু মহারাজের পদচিহ্ন পড়েছে, এবং এই জায়গায় এই মুহূর্তে কার্তিক মহারাজের সাথে আমি বসে রয়েছি। প্রদীপ্তানন্দজি মহারাজ আর কার্তিক মহারাজ দুটো আলাদা আলাদা নামে আপনাকে ভক্তরা কেন ভালোবাসে? আমাদের হচ্ছে কার্তিক মহারাজ নামটা মানে আমাদের পূর্বাশ্রমের নাম। ওটা যেহেতু 12 বছর থাকা হয় ওই নামে, ওই নামটা বেশি প্রচলিত হয়ে যায়। এখন যখন সন্ন্যাস নাম স্বামী প্রদীপ্তানন্দজি হয়েছেন। আমাদের সবারই নাম পূর্বের নাম থাকে, যেমন স্বামী বিবেকানন্দের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, পরে বিবেকানন্দ হয়েছেন। প্রধানমন্ত্রী থেকে সরাসরি কার্তিক মহারাজই জানেন। প্রধানমন্ত্রী কিরকম দেখলেন? প্রধানমন্ত্রীর সঙ্গে তো আমি 2-3বার মিট করেছি। তো ওখানে যিনি আছেন ওনার পার্সোনাল পিএ দিল্লিতে, তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে নরেন্দ্র মোদীর সম্পর্কে একটু আমাকে বলুন না। তো বলছে, মহারাজজি এই লোকটি কীরকম দেবতুল্য, উনি বললেন প্রথমেই। বলছে কীরকম, ওনার মা খেয়েছেন কিনা, ওনার মা যদি খান তবে উনি তখন খান। এই কথাটা মায়ের কাছে স্মরণ নিচ্ছে। তারপরে আসুন, হ্যাঁ, জগদ্ধাত্রী মহারাজ চলে এসছেন। নমস্কার, আমাদের সাথে জগদ্ধাত্রী মহারাজও রয়েছেন এই মুহূর্তে, গল্প শুনছিলাম ভারত সেবাশ্রম সঙ্গে। তো তারপরে উনি বলছেন, তারপরে যখন ঘুমাবেন, ওনার মা যখন বলছে, মা তুমি শুয়েছো, তারপরে উনি খাচ্ছেন। এই কথা শোনার পরে আমি একটু অবাক হয়ে গেলাম যে এত মাতৃভক্ত, এটাই একটা মানে ভারতবর্ষের রেয়ার এরকম মাতৃভক্ত, যেটা আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ক্ষেত্রে শুনেছি। আমি অবাক হয়ে গেলাম, এখনো এরকম মানুষ আছেন। মা না খেলে, না ঘুমোলে তিনি খাবার খাবেন না, এটা একটা রেয়ার। জগদ্ধাত্রী মহারাজও তো রয়েছেন এই মুহূর্তে। এই যে হিন্দু বাঙালির হোমল্যান্ড পশ্চিমবঙ্গ,
শুধু তো রাজনৈতিক নয়, সামাজিকভাবেও এই এই যে জায়গাগুলো, এখানে কত ক্ষতবিক্ষত মানুষ এখানে শান্তির খোঁজে এসেছে, তো সেটা নিয়ে আপনি কি বলবেন? প্রথমে আমি রিপাবলিক বাংলা এবং আপনাকে, আমাদের ময়ূরদাকে ধন্যবাদ জানাই। রিপাবলিক বাংলা এবং ময়ূক রঞ্জন ঘোষ, স্বামী প্রদীপ্তানন্দের এই মেলবন্ধনকে আমি বাংলার সনাতন ধর্মের নবজাগরণ বলে আখ্যা দিচ্ছি। বাঙালি হোমল্যান্ড ভুলে গেছে বিস্মরণের জন্য, আর তার জন্য মূল দায়ী হচ্ছে বিদেশে লালিত পালিত একটি দর্শন, যেটা বাঙালি ভুল করে আপন করেছে। সেটি হচ্ছে মার্ক্সবাদ, মাঝভাগ। বাঙালিকে, হিন্দুকে জানতে হবে যে ধর্ম একটি, হিন্দু, বৌদ্ধ, শিখ এবং জৈন, এটাই ধর্ম। বাকি কোনোগুলো ধর্ম নয়, মতবাদ কেবল। মতবাদকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু মতবাদকে ধর্ম বলে চালালে, কুকুরকে আদর দিলে যেমন মাথায় উঠবে, বাংলার ক্ষেত্রে, ভারতের ক্ষেত্রে সেই ব্যবস্থাটাই হয়েছে। আমরা ধর্মকে ধর্ম বলে বলেছি। বাঙালি হিন্দুর মেরুদণ্ড ভেঙে দিয়েছে এই কমিউনিস্ট। এই মুহূর্তে বাংলায় মালদা, মুর্শিদাবাদের মতন জায়গায় বাঙালি হিন্দু যারা নিজের অস্তিত্বের লড়াইটা লড়ছে, তাদের সবচেয়ে বড় আশু কর্তব্য কি? তারা যে জায়গায় এখন অবস্থান করছে, এত সংখ্যার কম বেশি হয়েছে, ডেমোগ্রাফি এত চেঞ্জ হয়েছে, তাদের আর কিছু কর্তব্যের দিকে নেই। এখন সমস্ত বাংলা যদি একতাবদ্ধ হয়ে তাদের পাশে দাঁড়ায়, তাদের জন্য দাঁড়ায়, তাদের জন্য লড়াই করে, তাহলে তারা বাঁচার কিছুটা আশা দেখবে যে আমরা বাঁচতে পারবো, হয়তো আমাদের পেছনে সারা বাংলা আছে। তো সেটা তো নেই এখনো পর্যন্ত। ধুলিয়ান, আমাদের মথুরাবাড়ি, দেগঙ্গা, আমাদের মহেশতলার যে ঘটনাগুলো ঘটলো, এটা বাঙালিদের চোখ খুলে দেওয়া উচিত ছিল। সমস্ত শিক্ষিত বাঙালি তারা এখনো পর্যন্ত সেই রকম জায়গায় পৌঁছেছে কিনা আমার সন্দেহ আছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে, এটা স্লোগানটা সার্থক হয়েছে। এবং গীতা যে যারা বিরোধিতা করছিল গীতা মন্দিরের জন্য, গীতা বাড়ির জন্য, গীতা তো বাড়িতে পাঠ হয়, তারা জানেই না গীতা কেন মাঠে আসবে। আমাদের হিন্দুদের ক্ষেত্রে বলছে এটা, কিন্তু গীতা তো কুরুক্ষেত্রের মাঠেই রচিত হয়েছিল, এটা এরা ভুলেই গেছে। তারপর আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে, আরেকজন যে মাঠে বলে নামাজ পড়ছে রেড রোডে, তাদেরকেও বিরোধিতা করছে না, তাদেরকেও সমালোচনা করছে না, শুধুমাত্র আমাদের সমালোচনা করছে। কিন্তু সেটা আজকে অনেকটা কেটে উঠেছে। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছেন, যে দেশ জড়বাদকে চরমবাদ বলিয়া ধরিয়াছে, এদেশ সে দেশ নয়, এদেশ চাই নীতি, ধর্ম, আধ্যাত্মিকতা। তার জন্যই মনে হচ্ছে এখন মায়াপুরের যে মহাপ্রভু যেটা বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, প্রচারিত হইবে মোর হরে কৃষ্ণ নাম। আজকে দেখুন মায়াপুর থেকে কোথায় কোথায় সারা বিশ্বে, জাস্ট লাইক হ্যাভেন, ইরান, ইরাকেও চলে গেছে, পৌঁছে গেছে। কিছুদিন আগেও সেখানে আমাদের সৌদি আরবে, আবুধাবিতে, সেখানে বিরাট লক্ষ্মীনারায়ণ মন্দির তৈরি হয়েছে। একটা নিঃসন্দেহে একটা জাগরণের সময় এসে গেছে। তো মনে হয় বাংলারও পরিবর্তন হবে, আশা করি, মনে হচ্ছে। মহারাজ মাঝে মধ্যেই একটা কথা বলেন যে সন্ন্যাসীদের কাজ হলো সমাজকে জাগিয়ে রাখা। ওই যেভাবে রাস্তায় কুকুররা তারা ঘেউ ঘেউ করে, আপনি এটা বারবার বলেন, সেভাবে আপনি গৃহস্থদের জাগিয়ে রাখেন। এটা কেন? এটা হচ্ছে আমাদের সনাতন হিন্দু ধর্মে 4টে আশ্রম আছে। শ্রেষ্ঠ আশ্রমটাই গারস্থ আশ্রম। এই গারস্থ আশ্রমকে কেন্দ্র করেই সবাই আমরা বেছে রয়েছি। সুতরাং এই গারস্থ আন্দোলন আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ যেমন করেছেন, তেমনি গারস্থদের জন্য আমাদের হিন্দু ধর্মকে রক্ষার জন্য শঙ্করাচার্য করেছেন, স্বামী বিবেকানন্দও বলেছেন। তার জন্য সন্ন্যাসীদের এটা প্রথম কর্তব্য যে আমাদের যারা গৃহী, যারা গারস্থ আশ্রমটা যদি পবিত্র হয়, তো সেই আচার্যদেবের বাণীকে বাস্তব রূপ দান করার জন্য আমরা এই কাজ করছি। আচার্য স্বামী প্রণবানন্দজি এই জন্য সংঘের নামকরণটাই করলেন ভারত দিয়ে শুরু করলেন, ভারতের শিক্ষা, ভারতের সংস্কৃতি, ভারতের ধর্ম, ভারতের ইতিহাস
পুনঃপ্রচার প্রতিষ্ঠা করার উদ্দেশ্য নিয়ে এই সংঘের নামকরণ হয়েছে। সুতরাং হিন্দুত্বই হচ্ছে ভারতীয়ত্ব, আর ভারতীয়ত্বই হচ্ছে আমাদের মানবত্ব। মানে হিন্দুত্বই ভারতীয়ত্ব, আর ভারতীয়ত্ব মানেই মানবত্ব। মানবত্ব। এর মধ্যে কোনো রকম স্পিরিট সবসময় সেকুলার ছিল। আমার শেষ প্রশ্ন আপনাকে, যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়েই, পরিত্রাণ দিয়ে শুরু করেছিলাম। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। যুগে যুগে পরিত্রাণ আসবে? আমার তো আশাবাদী। আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো জায়গায় আপনাদেরকে নিয়ে যাব ক্যামেরা সঙ্গে নিয়ে, বাড়িতে বসে, যাতে করে আপনারাও এই যে বিশাল মহাসাগর হিন্দুত্বের, সনাতনের, তার এক কোণা, বালির মতন কোনো একটা কোণা হয়তো আপনারাও দর্শন করতে পারবেন। ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।